পিআই নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পিআইটি হচ্ছে 04.07.03.02। এই দ্বিতীয় পিআইয়ে বলা হয়েছে ক্ষুদ্রতর স্কেলে কোনো বস্তুর গঠন পর্যবেক্ষণ করে এর বিভিন্ন বৈশিষ্ট্য শনাক্ত করছে। পারদর্শিতা নির্দেশকের মাত্রাতে উল্লেখ করা হয়েছে ক্ষুদ্রতর স্কেলে কোনো বস্তুর বৈশিষ্ট্যসমূহ চিহ্নিত করছে। আর যে পারদর্শিতা দেখে ছাত্রছাত্রীদের মাত্রা নিরূপণ করা যেতে পারে সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন মৌলিক যৌগিক পদার্থ ও মিশ্রণের গঠনের বৈশিষ্ট্যসমূহ চিহ্নিত করছে। পারদর্শিতার নির্দেশকের মাত্রা বৃত্তের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে ক্ষুদ্রতর স্কেলে কোনো বস্তুর বিভিন্ন বৈশিষ্ট্য বিস্তারিতভাবে বর্ণনা করছে। এবং যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে নিজেদের মডেল দেখে যৌগিক পদার্থ ও মিশ্রণের গঠনের উপাদানসমূহ বর্ণনা করছে এবং যৌগিক পদার্থের সংকেত দেখে এতে কোন কোন মৌলের কয়টি করে পরমাণু আছে তা বর্ণনা করছে। ত্রিভুজের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে ক্ষুদ্রতর স্কেলে কোনো বস্তুর গঠনের ভিত্তিতে তার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করছে। যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যাবে নিজেদের মডেল দেখিয়ে মৌলিক যৌগিক পদার্থ ও মিশ্রণের গঠনের বিন্যাস ব্যাখ্যা করছে এবং যৌগিক পদার্থের সংকেত দেখে এতে কোন কোন মৌলের কয়টি করে পরমাণু বিন্যস্ত আছে তা চিহ্নিত করছে। এখন এই যে পিআইটি, এই পিআই অনুশীলন বইয়ের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেশন এবং নবম সেশনে রয়েছে। এই পিআই সম্পন্ন করতে হলে এই সেশনগুলোতে যে কাজগুলো রয়েছে এবং কাজের পরে যে ছক রয়েছে এছাড়াও এই পিআইটি সম্পন্ন করতে আরও কিছু তথ্য সেখানে সংযোজন করলেই কেবল এই পিআইটি সম্পন্ন হবে। তাহলে এসো আমরা চতুর্থ সেশনে লক্ষ্য করি। বলা হয়েছে প্রথম সেশনে আমরা দেখেছি ধাতু ও অধাতুর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, বিশেষত তাপ ও বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে এই পার্থক্য মোটামুটি স্পষ্ট ধরা পড়ে। এখন যেহেতু পরমাণুর গঠন সম্পর্কে তোমাদের বেশ বিস্তারিত ধারণা হয়ে গিয়েছে, ধাতু অধাতুর এই পার্থক্যের কারণটা খোঁজা যাক, অর্থাৎ ধাতু কাকে বলে। তাহলে আমরা জানি যে সকল পদার্থ চকচকে আঘাত করলে ঝনঝন শব্দ করে, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, তাদেরকে আমরা ধাতু বলি, যেমন লোহা, তামা, নিকেল। অধাতু হলো যে সকল পদার্থ চকচকে নয়, অর্থাৎ ধাতুর বিপরীতটাই হলো অধাতু। ভঙ্গুর, আঘাত করলে ঝনঝন শব্দ করে না এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়, তাদেরকে অধাতু বলা হয়, যেমন কাঠ, প্লাস্টিক, সালফার ইত্যাদি। এখন ধাতু এবং অধাতুর মধ্যে আমরা পার্থক্য দেখি যে ধাতু সাধারণত উজ্জ্বল, অধাতু সাধারণত উজ্জ্বল হয় না। সাধারণত শক্ত, ওজনে ভারী হয়, আর অধাতু সাধারণত নরম ও ওজনে তুলনামূলকভাবে কম ভারী। ধাতুকে আঘাত করলে ঝনঝন শব্দ হয়, অধাতুকে আঘাত করলে ঝনঝন শব্দ হয় না। ধাতু তাপ ও বিদ্যুৎ পরিবাহী, অধাতু তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়। ধাতু ঘাতসহ ও নমনীয়, অর্থাৎ একে পিটিয়ে পাতলা পাতে ও সরু তারে পরিণত করা যায়, কিন্তু অধাতুকে পিটিয়ে পাতলা পাতে কিংবা সরু তারে পরিণত করা যায় না। দলে বসে অনুসন্ধান পাঠ বই থেকে পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী অংশটুকু পড়ে আলোচনা করবে। ইলেকট্রন বিন্যাসের কোন পার্থক্যের কারণে ধাতু বেশি তাপ ও বিদ্যুৎ পরিবাহী হয় তা খুঁজে বের করো। অর্থাৎ এই যে পিআই, সেই পিআইয়ের আন্ডারেই কিন্তু এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। পরিবাহী পদার্থ বলতে কী বোঝো? অর্থাৎ যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ ও বিদ্যুৎ পরিবহন হয় তাদেরকে পরিবাহী বলে, যেমন লোহা, তামা, নিকেল ইত্যাদি। আর অপরিবাহী পদার্থ হলো যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ ও বিদ্যুৎ পরিবহন হয় না, তাদেরকে অপরিবাহী বলা হয়, যেমন ফসফরাস, নাইট্রোজেন, সালফার। আর অর্ধপরিবাহী পদার্থ হলো যেসব পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী ও অপরিবাহী পদার্থের মাঝামাঝি, সেসব পদার্থকে অর্ধপরিবাহী বলা হয়, যেমন জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি। এরপর বলা হয়েছে যে ইলেকট্রন বিন্যাসের কোন পার্থক্যের কারণে ধাতু বেশি তাপ ও বিদ্যুৎ পরিবাহী হয়। আমরা ইতোমধ্যে কিন্তু ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জেনেছি এবং কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় সেটাও জেনেছি। ধাতব পরমাণুগুলো এদের সর্ববহিষ্ঠ শক্তিস্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধাতব স্ফটিক পাশাপাশি অবস্থান করে। স্ফটিক মানে এখানে কেলাস বা দানাদার বোঝানো হয়েছে। ধাতুসমূহ যে ইলেকট্রন ত্যাগ করে তা সেই ইলেকট্রনগুলো ধাতব স্ফটিকের মধ্যবর্তী ফাঁকা স্থানে মুক্তভাবে চলাচল করে। একে সঞ্চরণশীল ইলেকট্রন বলে। অর্থাৎ এই যে ইলেকট্রনগুলো রয়েছে ধাতব স্ফটিকের মধ্যে, সেই ইলেকট্রনগুলো কিন্তু কোনো পরমাণু অধীনে থাকে না। তারা সমুদ্রের মধ্যে যেমন পানি থাকে, ঠিক এই ইলেকট্রনগুলোও কিন্তু তোমার এই ধাতুগুলোর মধ্যে মুক্তভাবে চলাচল করে।
সঞ্চরণশীল ইলেকট্রনগুলো কোনো ধাতব পরমাণুর সাথে নির্দিষ্টভাবে যুক্ত থাকে না। এই সঞ্চরণশীল ইলেকট্রন যেহেতু সমস্ত ধাতব স্ফটিকের উপর মুক্তভাবে চলাচল করে, কাজে এই সঞ্চরণশীল ইলেকট্রনের জন্য ধাতুসমূহ তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী হয়। এরপরে তোমাদের কাজ রয়েছে যে নিচের ছকে দৈনন্দিন জীবনে তাপ ও বিদ্যুৎ সম্পর্কিত কাজের কয়েকটি উদাহরণ লিখো, তারপর ঠিক করো কোন কাজের জন্য ধাতু বা অধাতু কোনটি বেশি উপযোগী। বোঝার সুবিধার জন্য একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন যে কাজে প্রয়োজন চুলায় রান্না করা, ধাতু বা অধাতু কোনটি বেশি উপযোগী, অর্থাৎ ধাতু যেমন অ্যালুমিনিয়াম, স্টিল, লোহা। এরপরে বৈদ্যুতিক তার তৈরিতে, তাহলে ধাতু, এই যে তার, এই ধাতু কী কী দ্বারা তৈরি? তামা, টাংস্টেন, নাইক্রোম। তাপমাত্রা পরিমাপে ধাতু হলো পারদ। জানালার গ্রিল তৈরিতে ধাতু লোহা, স্টিল, অ্যালুমিনিয়াম। চেহারা দেখতে অধাতু যেমন কাঁচ। বই তৈরিতে অধাতু অর্থাৎ কাগজ হচ্ছে অধাতু। বোতল তৈরিতে কাঁচ, প্লাস্টিক, এটি অধাতু। এরপর বলা হয়েছে তোমরা তো এই সেশনে পরমাণুর গঠন, পরমাণুর ভেতরে কণাগুলোর বিন্যাস, এই বিষয়গুলি সম্পর্কে জানলে। বিশ্বের সকল পদার্থ হাতে গোনা কয়েকটি মৌলিক পদার্থ দিয়ে তৈরি, তাও তোমরা এখন জানো। কিন্তু পদার্থের ভেতরে এই পরমাণুগুলো কিভাবে একসাথে থাকে তা কিভাবে দেখেছো? কঠিন, তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে বিষয়গুলো কি একই রকম? আমরা যদি এখানে স্ট্রাকচার দেখি, অর্থাৎ এই যে কঠিন পদার্থের যে পরমাণুগুলো রয়েছে সেগুলো কিন্তু একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এবং তরলের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু এই কণাগুলো তোমার কঠিন পদার্থ থেকে একটু দূরে রয়েছে। তারপর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সেই কণাগুলো তরল পদার্থ থেকে আরও বেশি দূরত্বে অবস্থান করে। এরপর বলা হয়েছে দলে বসে একই অধ্যায় থেকে অণু বিষয়ক অংশটি পড়ে নাও। কঠিন, তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলোর বিন্যাস কেমন হয় তাও জেনে নাও। এরপর ক্লাসের সবার সাথে মুক্ত আলোচনার মাধ্যমে ধারণা স্পষ্ট করো। কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের বিন্যাস কেমন হয়? কঠিন পদার্থে কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে, একটির সাপেক্ষে অন্যটি নড়তে পারে না। তাই কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয়। কাছাকাছি থাকার কারণে কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এগুলো সংকুচিত হয় না এবং গ্যাস কিংবা তরলের মতো প্রবাহিত করা যায় না। তরল পদার্থ যখন তরল অবস্থায় থাকে তখন কণাগুলো তুলনামূলকভাবে কাছে হলেও একটা কণা অন্য কণার সাপেক্ষে নড়তে পারে। তাই সেগুলোর নির্দিষ্ট আয়তন থাকলেও কোনো নির্দিষ্ট আকার নেই এবং তরল সহজেই প্রবাহিত হয়। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তরল পদার্থ সেই পাত্রেই আকার ধারণ করে। তরল পদার্থে কণাগুলো কাছাকাছি থাকায় সেগুলোর মধ্যে ফাঁকা জায়গা নেই বলে চাপ দিয়ে সংকুচিত করা যায় না। গ্যাসীয়, যখন কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে তখন তার কণাগুলো মুক্ত অবস্থায় থাকে এবং একটি থেকে অন্যটি দূরত্ব হয় বেশি, সেজন্য সেগুলোর কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। গ্যাসকে যে পাত্রে রাখা হয় সে পাত্রেই পুরো আয়তন দখল করে। গ্যাসের কণাগুলোর মাঝখানে অনেক জায়গা বলে চাপ প্রয়োগ করে এগুলোকে সহজে সংকুচিত করা যায়। গ্যাসের কণাগুলো অন্য কণার সাপেক্ষে ছুটতে পারে বলে গ্যাস সহজে প্রবাহিত হয়। এরপর পঞ্চম এবং ষষ্ঠ সেশনে যা থাকছে, আমাদের চারপাশে আমরা যে বিভিন্ন বস্তু দেখি তাদের বৈশিষ্ট্যের অনেক পার্থক্য তো তোমরা দেখেছ। এই বৈশিষ্ট্য মাথায় রেখেই এক এক বস্তু এক এক কাজে লাগানো হয়। যেমন রান্নার সময় আগুনের উপর অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিশ্চিন্তে বসানো যায়, অথচ প্লাস্টিকের হাঁড়ি ব্যবহারের কথা চিন্তাই করা যায় না। রান্না তো হবেই না, বরং হাঁড়ি আগুনে গলে যাবে। আচ্ছা, একটু ভেবে দেখো তো, আগুন লেগে গেলে কোনো পদার্থের ক্ষেত্রে কী ঘটে? মোম বা প্লাস্টিক হলে গলে যায়, আবার কাগজ বা কাঠ হলে পুড়ে যায়। এগুলো কিন্তু আমরা সবাই দেখেছি। আমরা নিঃশ্বাসের সাথে যে অক্সিজেন নিই তা কিন্তু খুবই দাহ্য পদার্থ, কারণ আমরা জানি যে অক্সিজেন আগুন দহনে সাহায্য করে। তোমরা অনেকেই হয়তো তা জানো। সত্যি বলতে আগুন বলতে আমরা যা দেখি তা আসলে বাতাসে উপস্থিত অক্সিজেনের সাথে কোনো দাহ্য পদার্থের রাসায়নিক বিক্রিয়ার ফলেই হয়। আগুন নেভাতে আমরা কি ব্যবহার করি বলতে পারো? আমরা সবাই জানি যে সবচেয়ে বেশি ব্যবহার করি পানি, তবে তার চেয়েও বেশি ব্যবহার করি নিঃশ্বাসের সাথে নির্গত বাতাস। ফু দিয়ে মোমবাতি বা দেয়াশলাইয়ের কাঠি নিভিয়েছি। নিঃশ্বাসের সাথে আমাদের নাক মুখ দিয়ে কোন গ্যাস ত্যাগ করি তোমরা সবাই জানো? কার্বন ডাইঅক্সাইড, যা কিনা আগুন নেভাতে সাহায্য করে। এসব পানির অণু তৈরি হয় হাইড্রোজেন আর অক্সিজেন মিলে, আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় কার্বন আর অক্সিজেন মিলে। দুইটা যৌগের ক্ষেত্রেই কিন্তু তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে দুইটা বস্তুর মধ্যেই কিন্তু রয়েছে অক্সিজেন। এখন প্রশ্ন,
অক্সিজেন যেখানে একটি দাহ্য পদার্থ, সেখানে অক্সিজেন একটি উপাদান হওয়া সত্ত্বেও পানি বা কার্বন ডাই অক্সাইড কীভাবে আগুন নেভাতে সাহায্য করে? অক্সিজেন যেখানে একটি দাহ্য পদার্থ, সেখানে অক্সিজেন একটি উপাদান হওয়া সত্ত্বেও পানি বা কার্বন ডাই অক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। আগুনের মধ্যে পানি দিলে আগুনের তাপে পানি বাষ্পে পরিণত হয়। বাষ্পের পাশাপাশি সেখানে ধোঁয়াও তৈরি হয়। বাষ্প ও ধোঁয়া ভেদ করে অক্সিজেন তখন আগুনের কাছে যেতে পারে না, অর্থাৎ ওই বাষ্প আগুন ও অক্সিজেনের মাঝে দেওয়াল তৈরি করে, ফলে আগুন নিভে যায়। আগুনের উপর কার্বন ডাই অক্সাইড যদি স্প্রে করা হয়, তাহলে এটি অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয় এবং আগুন নিভিয়ে দেয়। এরপরে কাজ রয়েছে কার্বন, অক্সিজেন বা হাইড্রোজেন হলো মৌলিক পদার্থ। কারণ এখানে তিনটিই কিন্তু মৌলিক পদার্থ, যাদের ভাঙলে একই পদার্থের পরমাণু শুধু পাওয়া যায়। অন্যদিকে কার্বন ডাই অক্সাইড বা পানির অণু ভাঙলে একাধিক মৌলিক পদার্থের পরমাণু পাওয়া যায়। একাধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে তৈরি হয় বলে এদের বলা হয় যৌগিক পদার্থ। এখন এই পদার্থগুলোর বাহ্যিক বৈশিষ্ট্যগুলো তোমরা নোট করো। তোমাদের ছকে রয়েছে পদার্থ, স্বাভাবিক তাপমাত্রায় অবস্থা, আগুনে দাহ্য কিনা, অন্যান্য বৈশিষ্ট্য। পানির ক্ষেত্রে এটি তরল, আগুনে দাহ্য না। এরপর অন্যান্য বৈশিষ্ট্য: স্বাদ, গন্ধ ও বর্ণহীন। হাইড্রোজেন গ্যাসীয়, আগুনে দাহ্য কিনা? হ্যাঁ, স্বাদ, গন্ধ ও বর্ণহীন। অক্সিজেন গ্যাসীয়, আগুনে দাহ্য, স্বাদ, গন্ধ ও বর্ণহীন। এরপর কার্বন ডাই অক্সাইড, গ্যাসীয়, আগুনে দাহ্য কিনা? না। সামান্য অ্যাসিড, স্বাদযুক্ত, গন্ধ ও বর্ণহীন। আমরা কার্বন ডাই অক্সাইড জানি এটি অ্যাসিড স্বাদযুক্ত। কার্বনের ক্ষেত্রে কার্বন স্বাভাবিক অবস্থায় কঠিন, আগুনে দাহ্য কিনা? হ্যাঁ, স্বাদ ও গন্ধহীন এবং কালো বর্ণ। অক্সিজেন গ্যাসীয়, আগুনে দাহ্য কিনা? হ্যাঁ, স্বাদ, গন্ধ ও বর্ণহীন। এটা রয়েছে তোমাদের বইয়ের ছক 5। এরপরে প্রশ্ন রয়েছে পানি বা কার্বন ডাই অক্সাইড একেবারে ভিন্ন বৈশিষ্ট্যের পদার্থ। এদের উপাদান মৌলিক পদার্থগুলোর বৈশিষ্ট্যের সঙ্গে এদের মিল খুঁজে পাওয়া মুশকিল। আবার একাধিক পদার্থ দিয়ে তৈরি হবার পরেও চাইলেই এদের মৌলিক উপাদানগুলোকে আলাদা করা যায় না। তুমি কি চাইলেই সহজে পানি থেকে হাইড্রোজেন আর অক্সিজেনকে আলাদা করতে পারবে? একাধিক পদার্থ দিয়ে তৈরি হওয়ার পরেও চাইলেই এদের মৌলিক উপাদানগুলোকে আলাদা করা যায় না। তাই চাইলেই সহজে এই পানি থেকে হাইড্রোজেন আর অক্সিজেনকে আলাদা করা যায় না। ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমেই কেবল পানি থেকে হাইড্রোজেন ও অক্সিজেনকে আলাদা করা যায়। এরপরে আরেকটি কাজ রয়েছে, 1 গ্লাস পানির সাথে 1 চা চামচ লবণ বা চিনি মেশাও। মিশ্রণে পানি আর চিনি বা লবণকে চোখে দেখে কি আলাদা করতে পারছো? নিশ্চয়ই না। তাহলে আগের উদাহরণের মতো এই শরবতকেও কি যৌগিক পদার্থ বলা চলে? এ প্রশ্নের উত্তর খুঁজতে তোমাদের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে আগের মতো ছক 6 পূরণ করো। পদার্থ রয়েছে, তারপর স্বাভাবিক তাপমাত্রায় অবস্থা, আগুনে দাহ্য কিনা। এই ক্ষেত্রে পানি ও শরবত দুই দিয়েই আগুন নেভানোর চেষ্টা করে দেখতে পারো। এরপরে বলা হয়েছে অন্যান্য বৈশিষ্ট্য: স্বাদ, গন্ধ ও বর্ণহীন। তো পানির ক্ষেত্রে যদি আমরা চাই, তাহলে স্বাভাবিক তাপমাত্রায় এর অবস্থাটা হয় তরল, আগুনে দাহ্য কিনা? না। অন্যান্য বৈশিষ্ট্য অর্থাৎ স্বাদ, গন্ধ ও বর্ণহীন। লবণ অথবা চিনি, এক্ষেত্রে যেটা নিয়েছি সেটা হচ্ছে লবণ, কঠিন, আগুনে দাহ্য কিনা? না। স্বাদ নোনতা, গন্ধহীন। বর্ণ সাদা হতে পারে, সবুজ হতে পারে, বেগুনি হতে পারে। এক্ষেত্রে স্বাদটা হয় মিষ্টি। চিনির ক্ষেত্রে চিনি কিন্তু কঠিন, এক্ষেত্রে স্বাদটা হয় মিষ্টি, গন্ধহীন, বর্ণ সাদা, লালচে। এরপর আমরা যদি পানি ও লবণ অথবা চিনি, এক্ষেত্রে স্বাভাবিক তাপমাত্রা অবস্থা হবে তরল, আগুনে দাহ্য কিনা? না। লবণ ও চিনি উভয়ের বৈশিষ্ট্যই বজায় থাকে। প্রশ্ন রয়েছে, ছকের তথ্যগুলো ভালোভাবে দেখে আগের ছকের সাথে তুলনা করো। অর্থাৎ এই যে 5 নং এবং 6 নং যে ছক রয়েছে, সেই দুইটা ছকের সাথে তুলনা করবে। পানি, চিনি অথবা লবণের মিশ্রণ, অর্থাৎ পানির সাথে চিনির মিশ্রণ হতে পারে এবং পানির সাথে লবণের মিশ্রণ হতে পারে। তো মিশ্রণের ক্ষেত্রে উপাদানগুলোর বৈশিষ্ট্য কি অবিকৃত আছে নাকি আগের মতো একেবারে বদলে গেছে? তোমাদের পর্যবেক্ষণ নিয়ে সবার সাথে সেটা আলোচনা করবে। এখানে নমুনা উত্তর হিসেবে দিয়েছি যে ছক 5 ও ছক 6 এর উপাদানগুলোর তুলনা। আমরা ছক 5-এ যদি লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে সেখানে পদার্থগুলো হচ্ছে পানি, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, কার্বন।
আবার ছক 6-এ উল্লেখিত পদার্থগুলো হচ্ছে পানি, লবণ, চিনি, লবণ ও পানির মিশ্রণ এবং চিনি ও পানির মিশ্রণ। এখানে ছক 5-এর পদার্থগুলোর মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে হাইড্রোজেন, অক্সিজেন ও কার্বন হচ্ছে মৌলিক পদার্থ, যাদেরকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। অন্যদিকে যদি আমরা দেখি যে পানি যৌগিক পদার্থ, পানিকে যদি ভাঙা হয় তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা মৌলিক পদার্থ পাওয়া যাবে। ছক 6-এর পদার্থগুলোর ক্ষেত্রে লক্ষ্য করলে পানি, লবণ, চিনি এদেরকে আলাদা আলাদাভাবে সবগুলোই কিন্তু যৌগিক পদার্থ, কেননা এই পদার্থগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙি সেখানে দেখা যাবে যে একাধিক ধরনের তোমার মৌলিক পদার্থ রয়েছে। আবার পানি তরল পদার্থ, কিন্তু লবণ ও চিনি কিন্তু কেলাস আকারে থাকে, অর্থাৎ এটা কঠিন অবস্থায় থাকে। ছক 6-এর উপাদানগুলোর মিশ্রণের পরিবর্তন নিয়ে আলোচনা, অর্থাৎ ছক 6-এর উপাদানগুলোর মিশ্রণে তোমার তৈরি হয় সমসত্ব মিশ্রণ। ছক 6-এ কিন্তু ছিল লবণ এবং পানি, তাহলে আমরা জানি লবণ এখানে দ্রব এবং পানি হচ্ছে দ্রাবক। দ্রব এবং দ্রাবকের মিশ্রণে তোমার তৈরি হচ্ছে দ্রবণ, যে দ্রবণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে লবণ পানির দ্রবণ, এবং এই দ্রবণটা হলো সমসত্ব মিশ্রণ। আবার চিনি এবং পানির এটাকে যদি মিশ্রিত করা হয় তাহলে চিনি দ্রব, পানি দ্রাবক, এবং এর ফলে যে দ্রবণটা তৈরি হলো সেটা কিন্তু শরবত, সেটাও কিন্তু সমসত্ব মিশ্রণ। তাহলে এখানে দেখি যে পানি যে দ্রাবক সেই পানি দ্রাবক কি করেছে, দ্রবকে অর্থাৎ চিনি এবং লবণকে দ্রবীভূত করে সমসত্ব মিশ্রণ তৈরি করেছে। সমসত্ব মিশ্রণ কি? সমসত্ব মিশ্রণ হলো এখানে শরবত এবং লবণ পানির সমসত্ব মিশ্রণের যে উপাদানগুলো রয়েছে এদেরকে পৃথক অস্তিত্ব সহজে বোঝা যায় না। অর্থাৎ আমরা যদি বলি যে এক গ্লাস পানিতে তুমি চিনি বা লবণ মিশ্রিত করেছো, তাহলে দেখা যাবে সেই পানিতে লবণ বা চিনির যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো কিন্তু পানির সঙ্গে একদম তোমার মিশ্রিত হয়ে যায়। এখান থেকে কিন্তু আমরা লবণ এবং পানিকে আলাদা করতে পারবো না, অর্থাৎ ওই গ্লাসের যে জায়গা থেকেই তুমি পানিটা খাবে সব জায়গায় কিন্তু তোমার সমান উপাদান থাকবে। এর সমসত্ব মিশ্রণের সকল অংশে একই ধর্ম বিদ্যমান থাকে, অর্থাৎ এ মিশ্রণের সব অংশে উপাদানগুলোর অনুপাত সমান থাকে। যেমন শরবত বা চিনির দ্রবণে চিনি সম্পূর্ণরূপে পানিতে দ্রবীভূত থাকে এবং চিনি ও পানির অনুপাত সর্বত্র সমান। অনুরূপভাবে লবণের দ্রবণে লবণ সম্পূর্ণরূপে পানিতে দ্রবীভূত থাকে এবং লবণ ও পানির অনুপাত সর্বত্রই সমান থাকে। খেয়াল করে দেখো, একাধিক উপাদান একসাথে মেশানো হলেও যৌগিক পদার্থের বৈশিষ্ট্যের সাথে এই মিশ্রণের কিন্তু ফারাক রয়েছে। দলের সদস্যরা একসাথে বসে এখন তোমাদের যে অনুসন্ধানী পাঠ বইটি রয়েছে সেখান থেকে তোমরা এই টার্মগুলো পড়ে নেবে, অর্থাৎ মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্রণ ও বিশুদ্ধ পদার্থ। এই তিন ক্ষেত্রে অণুপরমাণুগুলো কিভাবে বিন্যস্ত থাকে তা নিয়ে বন্ধুদের সাথে তোমরা আলোচনা করবে এবং পরের সেশনে আগের মতোই সহজলভ্য উপকরণ দিয়ে দলের বাকিদের সাথে মিশে এই মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এবং মিশ্রণে অণুপরমাণুর বিন্যাস উপস্থাপনের জন্য তোমরা মডেল বানাবে। এই পিআইয়ের সাথেই রিলেটেড রয়েছে নবম সেশন। মৌলিক, যৌগিক পদার্থ, মিশ্রণ ও বিশুদ্ধ পদার্থ এসব নানা কিছু নিয়ে তো আলোচনা হলো। এসবের কোন ক্ষেত্রে অণুপরমাণুগুলো কিভাবে একসাথে থাকে তাও তোমরা আগের কয়েকটা সেশনে জেনেছ। এবার আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মৌলিক বা যৌগিক পদার্থকে আমরা কিভাবে প্রকাশ করি। প্রথমে একটা ছোট্ট কাজ করা যাক। কাজটা খুবই সহজ। তোমাদের প্রতিটি দলকে কাগজ কেটে ফুল বানাতে হবে। প্রতিটি ফুলের থাকবে 5টি পাপড়ি এবং এই পাপড়িগুলোর রং হবে লাল, নীল আর হলুদ। কোন রঙের কয়টা পাপড়ি হবে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তবে 3টা রঙেরই অন্তত পক্ষে একটা করে পাপড়ি থাকতে হবে। এই যে লাল, নীল এবং হলুদ বলা হলো, সেই 5টা পাপড়ির মধ্যে অবশ্যই একটা, এই 3টা রঙই তোমাকে থাকতে হবে, কোনো রং কিন্তু বাদ দেওয়া যাবে না। এবার তোমার দলের ফুলটির রং অনুযায়ী নিজের ফুলের পাপড়িগুলো রং করে ফেলো। তোমার দলের ফুলে এই 3 রঙের পাপড়ির সংখ্যা নিচে লিখে রাখো। তাহলে লাল রঙের পাপড়ি 2টি, অর্থাৎ এখানে যে 5টি পাপড়ি রয়েছে সেখানে 2টা লাল রঙের হবে, নীল রঙের হবে 2টি এবং হলুদ রঙের হবে পাপড়ি 1টি। এখন আমরা এরকম একটা ফুলকে কোড বা সংকেতের মাধ্যমে প্রকাশ করব। এই সংকেত দেখে বোঝা যায় এই ফুলে কোন রঙের কয়টা পাপড়ি। 3টা রঙকে যথাক্রমে আর, বি, অর্থাৎ রেডকে আর দ্বারা প্রকাশ করা হয়েছে, ব্লুকে বি এবং ইয়েলোকে
ওয়াই দিয়ে বোঝানো হয়েছে। আবার কোনো নির্দিষ্ট রঙের কয়টা পাপড়ি তা বোঝানো যায় সংখ্যা দিয়ে। যেমন পাশের ছবির মতো লাল রঙের পাপড়ি দুটো হলে তা বোঝানো হবে R2। এরকম যেহেতু লাল রঙের 2টি, নীল রঙের 2টি, নীল রঙের হলে B2 এবং হলুদ রঙের যেহেতু একটি তাই Y1। তোমার দলের ফুলে কোন রঙের পাপড়ি কয়টা? তুমি যদি উপরের মতো কোড বা সংকেতের মাধ্যমে এই ফুলকে প্রকাশ করতে চাও তাহলে কিভাবে লিখবে? আমরা দলের ফুলে এই 3 রঙের পাপড়ি দিয়েছি, লাল রঙের পাপড়ি একটি, নীল রঙের 2টি, হলুদ রঙের 2টি। তাহলে কোড বা সংকেত হবে তোমার R1, B2, Y2। অন্য দলের সবাই নিশ্চয়ই তাদের ফুলগুলোকেও এভাবে সংকেত দিয়ে প্রকাশ করেছে। তাদের সংকেত দেখে অনুমান করার চেষ্টা করো ওই ফুলের কোন রঙের পাপড়ি কয়টি। অর্থাৎ লাল রঙের পাপড়ি একটি, এইভাবে করে তোমাদের অন্যান্য যে দলগুলো থাকবে তোমরা সেটা মডেল বানাবে। একটা মজার বিষয় কি জানো? কোনো পদার্থকে বোঝানোর জন্য একই কৌশল ব্যবহার করা হয়। উপরে তোমরা যেমন রঙের আদ্যক্ষর দিয়ে রং চেনালে, সেভাবেই কোনো পদার্থে কি কি মৌলিক পদার্থের পরমাণু আছে সেটা বোঝাতে মৌলগুলোর নামের আদ্যক্ষর অর্থাৎ প্রথম অক্ষরটা ব্যবহার করা হয়। মৌলিক পদার্থের ক্ষেত্রে শুধু সেই মৌলের আদ্যক্ষর হলেই চলবে, কিন্তু যৌগিক পদার্থের ক্ষেত্রে যেহেতু একাধিক মৌলের পরমাণু থাকে, কাজেই তোমাদের নানা রঙের ফুলের পাপড়ির মতোই কোনো মৌলের কয়টি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ওই পদার্থের সৃষ্টি করে তা সংকেত থেকেই দেখা যায়। যেমন 2টি কার্বন, 2টি হাইড্রোজেন আর একটি অক্সিজেন পরমাণু মিলে যৌগ হয়, তার সংকেত হলো C2H2O। এরপরে কাজ রয়েছে তোমাদের রিসোর্স বা অনুসন্ধানী পাঠ বই থেকে পরমাণু, অণু এবং যৌগ, প্রতীক, সংকেত ইত্যাদি, এগুলো 3য় অধ্যায়ের বাকি অংশটুকু তোমরা পড়ে নেবে। এবার নিচের সংকেতগুলো থেকে অনুমান করার চেষ্টা করো এই পদার্থগুলোতে কোন কোন মৌলের কয়টি করে পরমাণু আছে। তোমাদের বইয়ে বেশ অনেকগুলো মৌলের প্রতীক দেওয়া আছে, সেগুলো সাহায্য নিতে পারো। এখন আমি তোমাদের যে পিআইটি পড়াচ্ছি সেটি কিন্তু এই সেশনেরই অন্তর্ভুক্ত এবং এই অংশগুলো অবশ্যই সেখানে থাকবে। মৌল বা যৌগের সংকেত, কোন মৌলের কয়টি পরমাণু রয়েছে। প্রথম CO অর্থাৎ এই যৌগটা হলো কার্বন মনোক্সাইড। এখানে একটি কার্বন পরমাণু রয়েছে এবং একটি অক্সিজেন পরমাণু রয়েছে। এরপর H2SO4 যার কেমিক্যাল নেম হলো সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ 2টি হাইড্রোজেন রয়েছে এখানে, H2 মানে 2টি হাইড্রোজেন, একটি সালফার পরমাণু এবং 4টি অক্সিজেন পরমাণু। এরপর বলা হচ্ছে O3 অর্থাৎ এটার কেমিক্যাল নেম হচ্ছে তোমার ট্রাই অক্সাইড, যেটাকে আমরা ওজোন গ্যাসও বলতে পারি। এখানে রয়েছে 3টি অক্সিজেন পরমাণু। এরপর N2O যেটার কেমিক্যাল নেম হচ্ছে নাইট্রাস অক্সাইড, এখানে রয়েছে 2টা নাইট্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু। এরপর প্রশ্ন রয়েছে যে কোনো মৌলের পরমাণু কার সাথে কিভাবে যুক্ত হয়ে নতুন পদার্থ তৈরি করবে তা কিভাবে জানা যায়? এটা কি একান্তই দৈবাৎ ঘটে নাকি এরও কোনো নিয়ম আছে? নিজেরা চিন্তা করো। তবে এর উত্তর পেতে হলে তোমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপরেও আমি এখানে তোমাদের সুবিধার্থে উত্তরটা দিয়েছি। মৌলগুলো রাসায়নিক বন্ধনের মাধ্যমে, অর্থাৎ পরবর্তীতে তোমরা জানতে পারবে যে রাসায়নিক বন্ধন 3 ধরনের: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। তো এই রাসায়নিক বন্ধনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়ে নতুন পদার্থ তৈরি হয়। আমরা যেমন অনেক সময় বলি যে লবণ, আসলে লবণে কিন্তু তোমার 2 ধরনের মৌল রয়েছে, সোডিয়াম এবং ক্লোরিন। এই 2 ধরনের মৌলের সংযোগেই কিন্তু একটা যৌগ তৈরি হয়েছে সোডিয়াম ক্লোরাইড। সেটাই বলা হয়েছে যে এগুলো কিন্তু তোমার এই বন্ধনগুলো অর্থাৎ রাসায়নিক বন্ধনের মাধ্যমে তৈরি হয়। এটা কখনোই দৈবাৎ ঘটে না, এরও সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। যেমন রাসায়নিক বন্ধন সাধারণত মৌলের পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে অন্য বা একই মৌলের পরমাণুর ইলেকট্রনের আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে হয়ে থাকে। আমরা যদি এখানে উদাহরণ হিসেবে বলি যে সোডিয়াম ক্লোরাইড লবণের ক্ষেত্রে, তাহলে আমরা সোডিয়ামের প্রথমে ইলেকট্রন বিন্যাস করব। আমরা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা জানি 11, তাহলে এর ইলেকট্রন বিন্যাস আমরা ইতিমধ্যেই কিন্তু জেনেছি যে 2, 8, 1, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে থাকবে একটি ইলেকট্রন। তেমনি আমরা যদি ক্লোরিনের ক্ষেত্রে বলি, তাহলে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হবে 17 এবং এই ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখা যাবে যে 2, 8, 7, অর্থাৎ এর সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে।
এক্ষেত্রে আমরা জানি যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে একটি, দুটি বা তিনটি ইলেকট্রন থাকে তারা খুব সহজে সেই ইলেকট্রনগুলো ত্যাগ করে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয়। এবং ক্লোরিনের যেহেতু সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে, তাই সে একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস আয়নে পরিণত হয়। এটাই লেখা হয়েছে যে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠনের ক্ষেত্রে সোডিয়াম পরমাণুর সর্ববহিস্থ স্তরের একটি ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস আয়নে অর্থাৎ ধনাত্মক আয়নে বা ক্যাটায়নে পরিণত হয়। আবার ক্লোরিন পরমাণু ওই ত্যাগকৃত ইলেকট্রনটি, কোন ত্যাগকৃত ইলেকট্রনটি, সোডিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করলো সেই ত্যাগকৃত ইলেকট্রনটি ক্লোরিন পরমাণু গ্রহণ করে ক্লোরাইড মাইনাস আয়নে অর্থাৎ অ্যানায়নে পরিণত হয়। অতঃপর এই সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরাইড মাইনাস আয়ন মিলে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠিত হয়, যেটা আয়নিক বন্ধনের মাধ্যমে। এখন এই যে পিআই এর কথা বলছি, এই পিআইটা সম্পন্ন করতে হলে আমাদের অতিরিক্ত আরও তথ্য সংযোজন করতে হবে। মৌলিক পদার্থ কি? যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু। মৌলিক পদার্থের কণাগুলো নির্দিষ্ট কোনো অনুপাতে বিদ্যমান থাকে না। যেমন মৌলিক পদার্থ হিসেবে আমরা সোডিয়াম বলতে পারি, ম্যাগনেসিয়াম হতে পারি, ক্যালসিয়াম বলতে পারি। এরপর যৌগিক পদার্থ, 2 বা 2-এর অধিক মৌলিক পদার্থ মিলে যে পদার্থ তৈরি হয় তাকে যৌগিক পদার্থ বলা হয়। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা আমরা জানি অণু। মৌলগুলো একটি নির্দিষ্ট অনুপাতে ওই বস্তুতে বিদ্যমান থাকে। যৌগিক পদার্থ যেমন পানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর বলা হয়েছে কস্টিক, পটাশ। মিশ্রণে এক বা একাধিক পদার্থ থাকে। উপাদানগুলো ধর্ম বিদ্যমান থাকে। উপাদানগুলোকে বিভিন্ন উপায়ে আলাদা করা যায়। মিশ্রণে অণু পরমাণুগুলো আলাদাভাবে পাশাপাশি থাকে। এরপরে এই পিআই এর অধীনেই হবে যে তুমি একটা যৌগিক পদার্থ নিবে। এখানে মডেল দেখানো হয়েছে যে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডের যে গঠনটা, সেই গঠনে বলা হয়েছে যে মাঝে থাকবে তোমার কার্বন এবং দুই পাশে যেটা রয়েছে সেটা অক্সিজেন। মৌলিক, যৌগিক ও মিশ্রণের পদার্থের গঠনের বিন্যাস, অর্থাৎ মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এবং মিশ্রণের পদার্থের গঠনের যে বিন্যাসটা রয়েছে, সেই বিন্যাসটা যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। মৌলিক পদার্থ সমজাতীয় অসংখ্য পরমাণু দ্বারা গঠিত। এক্ষেত্রে পরমাণুগুলো একটি নির্দিষ্ট শৃঙ্খলা অনুযায়ী সর্বনিম্ন দূরত্বে পাশাপাশি অবস্থান করে। আমরা যদি মৌলিক পদার্থের ক্ষেত্রে বলি, তাহলে এখানে আমরা কঠিন পদার্থ নিয়েছি। আমাদের কি করতে হবে? বিন্যাসটা দেখাতে হবে, অর্থাৎ কঠিন পদার্থ কিভাবে অবস্থান করে সেইটাকে দেখানো হয়েছে। তাহলে কঠিন পদার্থ কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে। একটি সাপেক্ষে অন্যটি নড়তে পারে না, তাই কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয়। কাছাকাছি থাকার কারণে কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এগুলো সংকুচিত হয় না এবং গ্যাস কিংবা তরলের মতো প্রবাহিত করা যায় না। এরপর যৌগিক পদার্থের ক্ষেত্রে পরমাণুগুলো কিভাবে বিন্যস্ত থাকে। 2 বা 2-এর অধিক মৌলিক পদার্থ মিলে যে পদার্থ তৈরি করে তাকে যৌগিক পদার্থ বলে। যখন কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে তখন তার কণাগুলো মুক্ত অবস্থায় থাকে এবং একটি থেকে অন্যটির দূরত্ব হয় বেশি। আমি যৌগিক পদার্থ হিসেবে মডেল হিসেবে নিয়েছিলাম কার্বন ডাই অক্সাইড। সেগুলোর কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে পুরো আয়তন দখল করে। গ্যাসের কণাগুলোর মাঝখানে অনেক জায়গা বলে চাপ প্রয়োগ করে এগুলোকে সহজেই সংকুচিত করা যায়। গ্যাসের কণাগুলো অন্য কণার সাপেক্ষে ছুটতে পারে বলে গ্যাস সহজেই প্রবাহিত হয়। এরপরে তুমি একটা যৌগিক পদার্থ মনে করে নিয়েছো। এখানে আমি নিয়েছি চিনি, যার সংকেত হচ্ছে C12H22 ও 11। এখানে এই যে যৌগিক পদার্থের মধ্যে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোতে কতটি করে পরমাণু রয়েছে সেটা উল্লেখ করা হয়েছে। এখানে কার্বন রয়েছে 12টি, হাইড্রোজেন রয়েছে 12টি এবং অক্সিজেন রয়েছে 11টি। মিশ্রণের ক্ষেত্রে অণুপরমাণুগুলো কিভাবে বিন্যস্ত থাকে। মিশ্রণ হলো একাধিক বিশুদ্ধ পদার্থের সমাবেশ। মিশ্রণে একাধিক পদার্থের কণা পাশাপাশি অবস্থান করে। এতে মিশ্রণের উপাদানগুলোর একটির অণু পরমাণুর সাথে অন্যটির অণু পরমাণুর আকর্ষণ সৃষ্টি হতে পারে। মিশ্রণের সবগুলো উপাদান কঠিন পদার্থ হলে এই আকর্ষণ খুব একটা প্রভাব ফেলতে পারে না। কিন্তু মিশ্রণের উপাদানগুলোর মধ্যে একটি তরল হলে অন্য উপাদানগুলো ওই তরল পদার্থের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, অর্থাৎ অন্য উপাদানগুলোর অণু পরমাণুগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। যেমন
ইতোমধ্যে আমরা উদাহরণ দেখেছি যে পানির সাথে চিনি মিশ্রিত করা হলে পানির অণুর আকর্ষণের কারণে চিনির অণুগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানিতে ছড়িয়ে পড়ে এবং মিশ্রণটি এক সময় দ্রবণে পরিণত হয়। আবার মিশ্রণের সবগুলো উপাদান গ্যাসীয় হলে গ্যাসের অণুগুলোর গতির কারণে একটি গ্যাস আরেকটি গ্যাসের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে গ্যাসীয় দ্রবণ তৈরি করে ফেলে। এখানে দেখানো হয়েছে কার্বন ডাই অক্সাইড। আমরা যদি এর গঠন বিন্যাসটা দেখি তাহলে দেখা যাবে যে সেই কার্বন পরমাণুটা রয়েছে মাঝে এবং দুই পাশে রয়েছে অক্সিজেন বন্ড দ্বারা গঠিত হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আসো মানুষের প্রতি সহানুভূতিশীল হই।